ড্রামার শুরুতে আমাদের ফিমেল লিড জেনিকে দেখি যে তো হসপিটালে যায় ওর চেক আপ করাতে। কিন্তু জেনি তো এখানে জানতে পারে ও তো প্রেগনেন্ট। এটা শুনে জেনি তো ওই রাতের কথা মনে করে, যেখানে আমরা ওর বস মিস্টার লানকে দেখি, যাকে তো কেউ লাভ মেডিসিন দিয়েছিল, আর তখনই জেনি ওনার সাথে ছিল। এই জন্য তো জেনির উপরে ওই মেডিসিনটার এফেক্ট পড়ে, আর ওরা দুইজনই মাতাল হয়ে নাইট স্পেন্ড করে নেয়। পরের দিন সকালে জেনির তো আগে ঘুম ভেঙে যায়। এরপর জেনি যখন ওর পাশে ওর বসকে দেখতে পায়, ও তো তাড়াতাড়ি ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। তো সিন আবারও প্রেজেন্টে আসে। জেনি বলছিল এখন কি আমার বসকে এসব কিছু বলে দেওয়া উচিত, কিন্তু কিছুক্ষণ ভাবার পর বলে না, তাহলে উনি ভাববে যে আমি ওনাকে লাভ মেডিসিন দিয়েছি ওনাকে ফাঁসিয়ে বিয়ে করার জন্য। এরপর জেনি তো কোম্পানিতে এসে ওর কাজ করছিল, আর ওই রিপোর্টগুলো পাশিয়ে রেখে দেয়। তখন ওকে লান কল দেয় আর বলে তোমাকে যে ফাইলটা আমি কালকে দিয়েছিলাম কমপ্লিট করার জন্য ওটা তাড়াতাড়ি নিয়ে আসো। এটা শুনে জেনি তো জলদি ওই ফাইলটা নিয়ে লানের কাছে যায়। জেনি তো লানকে দেখিয়ে বলছিল বসের তো আমি নখের যোগ্য না, এ কোথায় আর আমি কোথায়, এই জীবনেও আমার বাচ্চাকে মেনে নিবে না, উল্টা আমাকেই অপমান করবে। এরপর জেনি তো ফাইল দিয়ে ওখান থেকে চলে যায়। তখন একটা এমপ্লয়ি ওকে বলছিল চলো নাস্তা করতে যাই। জেনি এটা শুনে বলে ঠিক আছে চলো, কিন্তু তখনই জেনি দেখে ও তো ভুল করে লানকে অন্য একটা ফাইল দিয়ে এসেছে, যেখানে ওর রিপোর্ট মোজা এগুলো ছিল। এটা দেখে জেনি তো তাড়াতাড়ি লানের কাছে যায় আর বলে সরি বস, এটা আপনার ফাইল। কিন্তু লান তো এখানে জেনে যায় যে জেনি প্রেগনেন্ট। লান বলছিল তার মানে তুমি প্রেগনেন্ট? জেনি বলে হ্যাঁ, কিন্তু এই বাচ্চার বাবা আপনি না। এইটা শুনে লান বলে অবশ্যই আমি না। এরপর ও তো আরো কিছু বলতেই যাবে, তখনই জেনি বলে চিন্তা করবেন না, আমার প্রেগনেন্সিতে আপনার কাজের কোনো ক্ষতি হবে না, প্লিজ আমাকে সেক্রেটারি পদ থেকে রিজাইন দিবেন না। তখন লানুকে জিজ্ঞাসা করে তুমি ওই রাতের মেয়েটাকে খুঁজে পেয়েছো? জেনি বলে না তো বস, এখনো পাইনি। আসলে ওখানে ক্যামেরাটা কেউ ভেঙে ফেলেছিল, তাই কোনো ফুটেজই পাইনি যে কে আপনার সাথে ছিল। লান বলে যখন তুমি এখনো ওই মেয়েটাকে খুঁজে পাওনি, তাহলে জব থেকে রিজাইন দিতে পারো। এটা শুনে জেনি তো ভয় পেয়ে যায়। এইদিকে আমরা দরজার পাশে মিয়ার নামের একটা মেয়েকে দেখি, যে তো ওদের কথা শুনে খুবই খুশি হয় আর বলে এখন আমাকে এই সুযোগটাকে কাজে লাগাতে হবে, কারণ লান তো জানিই না ওই রাতে ওর সাথে কে ছিল। তখনই জেনি বাইরে আসে আর ও তো এখানে একটা মেয়েকে কল দেয়। তো কিছুক্ষণ পর দেখি জেনি তো ওর জব বাঁচানোর জন্য একটা মেয়েকে টাকা দিয়ে লানের সামনে নিয়ে আসে আর বলে বস এই মেয়েটাই আপনার সাথে ওই রাতে ছিল। ওই মেয়েটাকে দেখে লান তো একদমই অবাক হয়ে যায়। লান বলছিল জেনিকে তুমি নিশ্চয়ই পাগল হয়ে গেছো না? জেনি বলে না তো বস, এই মেয়েটাই আপনার সাথে ছিল ওই রাতে। লান তো এটা শুনে ওর দিকেই তাকিয়ে থাকে, যেটা দেখে জেনি বলে বস আপনি আমাকে এভাবে কেন দেখছেন? লান বলে আমি তোমাকে দেখছি যে তোমার মাথার কোথাও তার ছিঁড়ে গেল কিনা, মানে আজকে তুমি এমন ব্যবহার কেন করছো? জেনি বলে বস আমি তো সত্যিটাই বলছি, কিন্তু আপনার বিশ্বাস কেন হচ্ছে না? এটা শুনে লান তো ওর উপরে চিল্লায় আর বলে যাও, আমি তোমাকে কিছু দিনের জন্য ছুটি দিলাম, যখনই তোমার মাথা একটু ঠিক হবে তখনই তুমি আবার কাজে জয়েন করো। এখানে তো লানের খুবই খারাপ লাগে, কারণ জেনি বলেছিল যে এটা তোমার বাচ্চা না। এদিকে জেনি তো খুবই আপসেট হয়ে ওখান থেকে চলে যায়। ও মনে মনে বলছিল আমার জবটা হয়তো গেছে। তখনই লানের কাছে মিয়ান আসে আর বলে ওই দিন রাতে আমি তোমাকে লাভ মেডিসিন দিয়েছিলাম আর তুমি আমার সাথে নাইট স্পেন্ড করেছো। এটা শুনে লান তো অবাক হয়ে যায়, কিন্তু লানের মনে পড়ে ওই রাতের মেয়েটার গলায় তো একটা বার্থ মার্ক ছিল। তখন লান মিয়ানকে বলে তুমি সত্যি কথা বলছো? মিয়ান বলে হ্যাঁ। যেটা শুনে লান বলে ঠিক আছে, এখন তুমি এখান থেকে চলে যাও, কাজে বসে আমি আমার পার্সোনাল ম্যাটার সলভ করতে পারবো না। এটা শুনে মিয়ান তো রেগে যায় আর বলে তুমি আমার সাথে ওই রাতে ওসব করেছো, এখন এগুলোর রেসপন্সিবিলিটি তুমি নিতে চাও না? আর তুমি জানো তো আমি ইয়ার ফ্যামিলির মেয়ে কতটা পাওয়ারফুল, তারপরও আমি তোমার কোম্পানিতে জব করছি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলে, কিন্তু তুমি তো আমাকে পাত্তাই দাও না, এজন্যই তো আমি ওগুলো করেছি। লান তো এসব শুনে রেগে যায় আর বলে তুমি কি চাও? এটা শুনে মিয়ান বলে আমি তোমার সেক্রেটারি হতে চাই, এভাবে জেনে তোমার সাথে সারাদিন থাকে আমি ওভাবে তোমার সাথে থাকতে চাই। লান এটা শুনে বলে তুমি এটার যোগ্য না। মিয়ান বলে আমি প্রুফ করে দিব যে আমি জেনি থেকে বেশি যোগ্য। এগুলো বলে মিয়ান তো ওখান থেকে চলে যায়। এইদিকে জেনিকে দেখি ও তো লানের উপরে অনেক রেগেছিল। জেনি তো ওখানে লানকে মনে মনে গালি দিচ্ছিল আর ওর জিনিসপত্র গুছাচ্ছিল।
তখনই ওখানে লান আসে আর বলে, তুমি এসব কি করছো? জেনি বলে, বস আমি তো চলে যাচ্ছি এখান থেকে, আপনার আদেশ কিভাবে আমি অমান্য করি? লান বলে, তুমি এভাবে সবকিছু কেন নিয়ে যাচ্ছ? আমি তো তোমাকে বাসায় কিছুদিনের জন্য রেস্ট নিতে পাঠিয়েছিলাম, কেন তুমি কি আবার কাজে জয়েন দিতে চাও না? এটা শুনে জেনি তো খুশি হয়ে যায় আর বলে, থ্যাঙ্কস বস আমাকে জবে রেখে দেওয়ার জন্য। লান বলে, কিন্তু তুমি কম্পিউটারটা বাসায় নিয়ে যেতে পারো, যাতে ওখানে বসেও আমার দেওয়া কাজগুলো করতে পারো। এগুলো শুনে চেনি তো রাগ উঠে আর বলে, ছুটির দিনেও এ আমাকে দিয়ে কাজ করাবে? ও তো এখান থেকে চলে যাচ্ছিল, তখনই জেনির মাথা ঘুরে ওর উপরে পড়ে যায়। যেটা দেখে লান বলে, তুমি ঠিক আছে তো? জেনি বলে, হ্যাঁ, শুধুমাত্র একটু মাথাটাই ঘুরিয়েছে, কিছুক্ষণ পর এটা ঠিক হয়ে যাবে। কিন্তু লান তো এখানে জেনিকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায়, যেটা দেখে কোম্পানির সবাই তো অবাক। রিয়ানের তো এটা দেখে অনেক রাগ উঠে, তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি লান তো জেনিকে ডক্টরের কাছে নিয়ে আসে, কিন্তু ওই তো জেনিকে সাইডে রেখে ডক্টরের পাশে বসে। যেটা দেখি ডক্টর তো রাগ দেখিয়ে ওর দিকে তাকায়। এটা দেখে লান তো ওখান থেকে উঠে জেনিকে বসায় আর বলে, আমি তো ভুলেই গেছিলাম যে পেশেন্ট আমি না। তখন ডক্টর লানকে ঝাড়ি মেরে বলছিল, আপনি কি জানেন আপনার গার্লফ্রেন্ড 2 মাস ধরে প্রেগনেন্ট, তার উপরে লো প্রেশার, এরপর আপনি ওকে দিয়ে এত কাজ কেন করাচ্ছেন? এখানে তো ডক্টর ওকে অনেক কথা শোনায়, যেটা শুনে লান বলছিল, এই 2 মাস ধরে প্রেগনেন্ট, আর আমার সাথেও তো 2 মাস আগে ওই ঘটনাটা ঘটেছিল, কতটা মিলে যাচ্ছে না ওর সাথে? তাহলে কি এটা আমারই বাচ্চা? তখনই ও জেনিকে জিজ্ঞাসা করে, তুমি কি ওই রাত? কিন্তু জেনি তো ওকে থামিয়ে দেয় আর বলে, বস ওই রাতে আপনার সাথে কে ছিল আমি জলদি খুঁজে বের করব, আপনি চিন্তা করবেন না। এটা শুনে লান বলে, আমি একটু বেশি চিন্তা করছি, কিছুতেই জেনি ওই মেয়েটা হতে পারে না। এরপর লান জেনিকে বলে, তুমি এখন প্রেগনেন্ট, তাই তোমার বেশি কাজ করার দরকার নেই, এখন থেকে তোমার সব কাজে অ্যাসিস্ট্যান্ট তোমাকে হেল্প করবে। এটা শুনে জেনি তো মনে মনে অনেক খুশি হয় আর বলে, বস অতটাও খারাপ লোক না। তখনই লান বলে, আমি যাচ্ছি, তুমি একটা ট্যাক্সি নিয়ে এসো, আর কালকের ফাইলগুলো জলদি রেডি করে আমার কাছে পাঠাবে, আর মনে রাখবে কোনো ভুল যাতে না হয়। এগুলো বলে লান তো ওখান থেকে চলে যায়। যেটা শুনে জেনি বলছিল, এ আসলে প্রশংসা পাওয়ার যোগ্যই না। যখনই আমি এর ব্যাপারে একটু ভালো ভাবতে যাচ্ছি, তখনই এর আসল রূপটা দেখিয়ে দিচ্ছে। এইদিকে আমরা মিয়ানকে দেখি, যার কাছে একটা এমপ্লয়ি আসে আর বলে, ম্যাম মিস্টার লু আপনার সাথে মিটিং করতে চাই, উনি তো এখন ডিনারের জন্য আপনাকে ইনভাইট করেছে, কিন্তু আপনি সাবধান থাকবেন, মিস্টার লু কিন্তু মোটেও সুবিধার লোক না, ওনার ক্যারেক্টার খুবই খারাপ। এইটা শুনে মিয়ান বলে, তুমি জেনিকে কল দাও আর বলে আমার সাথে ওরও ডিনারে যেতে হবে। এখানে তো মিয়ান মনে মনে একটা প্ল্যান করে জেনিকে এই কোম্পানি থেকে সরানোর জন্য। অন্যদিকে লানকে দেখি, যেহেতু জেনির জন্য ওয়েট করছিল, লান বলছিল অনেক রাত হয়ে গেছে, এখনো জেনি ফাইলগুলো নিয়ে কেন আসছে না? তখনই ওখানে ওই মেয়েটা এসে ফাইলগুলো নিয়ে, যেটা দেখে লান বলে, এগুলো তো জেনির আনার কথা ছিল, ও কোথায়? আজকে তো মিস্টার লুইয়ের সাথে একটা মিটিং আছে, আর উনি আমাকে এগুলো দিতে বলেছে আপনাকে। লাল এটা শুনে মনে মনে বলছিল, জেনি তো প্রেগনেন্ট, তারপর ওখানে কেন গেছে? যদি ওকে কোনো ড্রিঙ্ক করতে হয় তখন ও কি করবে? এইদিকে জেনিকে দেখি, ও তো ওখানে আসে আর মিয়ানকে বলে সরি আসতে একটু লেট করার জন্য, কিন্তু এখানে শুধুমাত্র আমরা দুজন লোক কেন? আরো লোক কোথায়? মিয়ান বলে, ফালতু কথা বন্ধ করো আর নিজের কাজ করো। এরপর মিয়ান তো জেনিকে ড্রিঙ্ক করতে বলে মিস্টার লুইয়ের সাথে। এইটা শুনে জেনি বলে, কিন্তু আমি তো এখানে ফাইলগুলো বুঝাতে এসেছি, আপনি তো ওটাই বলেছিলেন আমাকে। মিয়ান বলে, আমি তোমাকে যেটা করতে বলেছি তোমাকে ওটাই করতে হবে, উনি আমাদের ক্লায়েন্ট, তাই ওনাকে অপমান করো না। মিস্টার লু তো এখানে ওকে ড্রিঙ্ক করতে বলছিল, যেটা শুনে জেনি তো না করে দেয়। জেনি বলছিল, আমি অসুস্থ, আমি ড্রিঙ্ক করতে পারবো না। মিয়া তো এটা দেখে রেগে ওর উপরে 1 গ্লাস ওয়াইন মারে আর বলে, যদি লান জানতে পারে তুমি ওনার ক্লায়েন্টের সাথে এমন ব্যবহার করেছো, তাহলে বুঝতে পারেছো কি হবে। লান তো তোমাকে জব থেকে বেরি করে দিবে। আর ও তো জোর করে জেনিকে এখানে ড্রিঙ্ক করে, যার কারণে জেনি তো এখানেই অজ্ঞান হয়ে পড়ে। এটা দেখে মিয়ান বলছিল, আমার কাজ হয়ে গেছে, মিস্টার লো আপনি এর সাথে কিছু করতে চান? উনি বলে, হ্যাঁ এ দেখতেও অনেকটাই সুন্দর আছে, আর আমার এমন মেয়েদেরকে অনেক পছন্দ। তখনই ওখানে লান আসে, যাকে দেখে মিয়ান তো একদমই অবাক হয়ে যায়। লান বলছিল, এর এমন অবস্থা কিভাবে হয়েছে? মিয়ান বলে, আমি তো জানি না এর কি হয়েছে। মিস্টার লু বলে, হ্যাঁ আমরা তো জানি না ওর কি হয়েছে, হঠাৎই ও এমন অজ্ঞান হয়ে গেছে। এটা শুনে লান তো ওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে চলে যায়, যেটা দেখে মিয়ানের তো আবারও রাগ উঠে। এইদিকে লানুকে বলছিল, তুমি প্রেগনেন্ট তারপরও ড্রিঙ্ক কেন করেছো? তাছাড়া হাই লিভার কেন পড়েছো? জানো না প্রেগনেন্টের সময় এগুলো পড়া ভালো না?
এরপর লান্ত জেনিকে নিয়ে জেনির বাসায় আসে আর রুমে ঢুকে ওর বেডের উপরে শুইয়ে দেয়। তারপর ওর পায়ে থেকে জুতাও খুলে দেয়। তখনই লানোর টেবিলে ওর ফটো দেখতে পায়, যেখানে জেনি তো ফানি ভাবে ওকে এঁকে রেখেছিল। এটা দেখে লান্ত হাসে। তখনই ওখানে লান জেনির আরো একটা ডায়েরি দেখতে পায়, যেখানে জেনি তো ওকে নিয়ে লিখেছিল। ও তো ওখানে লানের ভালো দিক খারাপ দিক দুইটাই লিখেছিল। এগুলো পড়তে পড়তে ওর তো সকাল হয়ে যায়। জেনি যখন ঘুম ভাঙে, ও তো লানকে ওর বাড়িতে দেখে অবাক হয়ে যায়। লান বলছিল, আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে নিয়ে একটা ডায়েরি লিখে ফেলেছো, তাও আবার আমার নামে বদনাম করতে করতে। এই শুনে জেনি বলে, আপনি তো আমার আইডল হন, এই জন্যই তো আমি আপনার নামে এগুলো লিখেছি। আসলে আমি আপনার মতোই পারফেক্ট হতে চাই। এখানে তো ও লানের নামে অনেক মিথ্যা মিথ্যা প্রশংসা করে। এটা শুনে লান বলে, ঠিক আছে, আর তোমাকে মিথ্যা বলতে হবে না, সময় মতো কাজে এসো। আর ও তো হাসতে হাসতে ওখান থেকে চলে যায়। তো এরপর দেখি জেনি যখন কোম্পানিতে আসে, ও দেখে ওর জিনিসপত্র তো নিচে নামানো। এটা দেখে জেনি বলে, এগুলো কে করেছে? মিয়ান বলে, আমি আমি তোমাকে জব থেকে ফায়ার করে দিয়েছি, তুমি এখন এখান থেকে চলে যাও। এটা শুনে জেনি বলে, তুমি কে আমাকে জব থেকে ফায়ার করার? বস না বলা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। এটা শুনে মিয়ান তো রেগে যায়। তখন ওখানে লান আসে আর এসব দেখে মিয়ানকে অনেক বকে। ও বলছিল, তোমাকে কে পারমিশন দিয়েছে এইসব করার? কোম্পানিতে তুমি বস নাকি আমি? তাড়াতাড়ি ওর সব জিনিসপত্র যেখানে ছিল ওখানেই রেখে দাও। এগুলো শুনে মিয়ান তো রাগ করে ওখান থেকে চলে যায়। তো কিছুক্ষণ পর দেখি মিয়ান তো লানের মাকে নিয়ে ওর কাছে আসে, যেখানে ওর মা তো লানের উপরে অনেক চিল্লায় আর বলে, তুমি এখনই মিয়ানকে বিয়ে করবে, তোমাকে ওর রেসপন্সিবিলিটি নিতেই হবে। আর একটা কথা, তোমার সাহস হয় কিভাবে সবার সামনে সেক্রেটারির জন্য মিয়ানকে অপমান করার? তখনই ওখানে জেনি আসে। ও তো লানের মাকে দেখে বলছিল, হয়তো আমি ভুল সময় এখানে এসে পড়েছি। আর জেনি তো ওখান থেকে চলে যাচ্ছিল। তখনই লানোকে আটকায় আর বলে, আমি মিয়ানকে বিয়ে করতে চাই না, তুমি কিছু একটা করে আমার মমকে আটকাও। জেনি বলে, কিন্তু এটা করলে আমার কি লাভ? এটা শুনে লান বলে, আমি তোমাকে তোমার স্যালারি থেকে ডাবল টাকা দিব। এটা শুনে জেনি তো খুশি হয়ে যায় আর বলে, ঠিক আছে। এরপর জেনি তো লানের মমকে বলছিল, আন্টি আমি তো প্রেগনেন্ট আর এই বাচ্চার বাবা তো মিস্টার লান। এটা শুনে লানের মা আর মিয়ান তো অবাক হয়ে যায়। আন্টি জেনিকে বলছিল, তুমি সত্যি বলছো? জেনি বলে, হ্যাঁ আন্টি। এটা শুনে ওর মা তো খুশি হয়ে যায় আর মিয়ানকে বলে, দেখো তোমার সাথে যা কিছু হয়েছে তা ভুলে যাও, কিন্তু এখন জেনির পেটে আমাদের ফ্যামিলির বাচ্চা। লানকে তো এখন ওকে বিয়ে করতে হবে। এটা শুনে মিয়ান তো রেগে যায়, কিন্তু আন্টি ওকে নিয়ে ওখান থেকে চলে যায়। এখানে লান ওকে বলে, তুমি তোমার বাচ্চাকে আমার নাম দিতে চাও না? জেনি বলে, একদমই না, আমি টাকার জন্য এসব করেছি। এটা শুনে লান তো খুশি হয় আর বলে, থ্যাঙ্কস আমাকে বাঁচানোর জন্য। এদিকে মিয়ান তো এসব বাইরে থেকে শুনতে পায়। মিয়ান বলছিল, আমি আগে থেকেই জানতাম যে জেনির বাচ্চা লানের না, এখন আমি তোমাকে মজা বুঝাবো জেনি। এরপর মিয়ান ওর ফ্রেন্ডকে কল দেয় আর বলে, তুমি জেনির এক্স বয়ফ্রেন্ডকে খুঁজে বের করো। তো সিন এখানেই কাট হয়। তো পরের সিনে আমরা জেনিকে দেখি, ও তো ডক্টরের কাছে যায় আর ওর প্রবলেমের কথা বলে। এগুলো শুনে ডক্টর বলে, এখন তোমার রেস্টের প্রয়োজন, তোমার দ্বারা এখন এত বেশি কাজ করা সম্ভব না। এগুলো শুনে জেনি মনে মনে বলছিল, এখন আমাকে এই জবটা থেকে রিজাইন করতেই হবে আর নর্মাল কোন একটা জব খুঁজে বের করতে হবে। এরপর জেনি তো রিজাইন লেটার নিয়ে লানের কাছে যায়, কিন্তু তখনই অন্ধকারে লানের সাথে ওর ধাক্কা লাগে, যার কারণে ওদের মধ্যে তো কিস হয়ে যায়। এটা দেখে জেনি তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে লিফটের কাছে যায়। তখন লান ওর পিছে পিছে আসে আর জেনিকে বলে, তুমি ঠিক আছো তো? জেনি বলে, হ্যাঁ। তখন লান ওকে আরো জিজ্ঞাসা করে, তুমি কি বাসায় একা থাকো? জেনি বলে, না, আমার তো বয়ফ্রেন্ড আছে, আরো কিছুদিন পরে বিজনেস ট্রিপ থেকে ফিরবে। এটা শুনে লান বলে, তুমি এত বছর ধরে আমার সেক্রেটারি, কিন্তু এখন পর্যন্ত তোমার বয়ফ্রেন্ডকে আমি দেখলামই না। এটা শুনে জেনি তো কিছু বলতে পারে না। এদিকে আমরা জেনির এক্স বয়ফ্রেন্ড শাওকে দেখি, যেহেতু এখন জেনির বেস্ট ফ্রেন্ড শিনের সাথে সম্পর্কে আছে, কিন্তু এটা এখনো জেনি জানে না। এখানে তো শাও খুবই চিল্লাচিল্লি করছিল, কারণ ওদের কোম্পানি ব্যাংক্রাপ্ট হয়ে গেছে। যেটা শুনে শিন বলে, আমার কাছে কিছু টাকা আছে, ওগুলো দিয়ে আমাদের খাবারের খরচ হয়ে যাবে। আসলে শিন তো এখানে প্রেগনেন্ট ছিল। এরপর ওরা যখন ওখান থেকে বের হয়, তখনই মিয়ান ওদের সামনে আসে আর শাওকে নিয়ে অন্য সাইডে চলে যায়, যেটা দেখে শিনের তো অনেক খারাপ লাগে। এইদিকে মিয়ান তো শাওকে অনেক টাকা অফার করে, কিন্তু জেনি বলে, আমি তো জেনিকে আরো অনেক আগে ছেড়ে দিয়েছি, এখন যদি আমি ওর সামনে যাই
তাহলে তো ও আমাকে জুতা দিয়ে লড়াবে। মিয়ান এটা শুনে বলে, তোমার তো এখন টাকা চাই না? তাহলে আমি যা যা বলবো ওগুলোই তোমাকে করতে হবে। সবার সামনে তোমাকে এটা প্রুভ করতে হবে যে জেনির পেটে যে বাচ্চাটা আছে ওটা আসলে তোমার। অন্যদিকে শিনকে দেখি ও তো জেনির কাছে আসে। যাকে দেখে জেনি তো অবাক। জেনি বলে, কেমন আছো তুই? শিন বলে, মোটামুটি। আমি না এখানে তোর কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। এখন আমার ওই টাকাটার খুবই প্রয়োজন। জেনি বলে, কিন্তু তুই তো অনেক ভালো জব করিস, তাহলে এত টাকার এখন তোর কেন প্রয়োজন? শিন বলে, আসলে আমি প্রেগনেন্ট। জেনি তো এটা শুনে অবাক আর বলে, তোর বয়ফ্রেন্ড আছে? এটা তো আমাকে আগে বলিসনি। বল তোর বয়ফ্রেন্ড কি করে? শিন বলে, ও তো আমার কোম্পানির বস। সবই না তাড়াতাড়ি হয়ে গেছে তাই তোকে বলা হয়নি। কিন্তু এখানে শাওয়ের নাম জেনিকে বলে না। তো সিন এখানেই কাট হয়। এরপর জেনিকে তো আমরা কোম্পানিতে দেখি যে এখানে লান তো ওর উপরে চিল্লাচিল্লি করছিল। লান বলছিল, তুমি রিজেন লেটার কেন নিয়ে এসেছো? তুমি সত্যি সত্যি এখান থেকে চলে যেতে চাও? জেনি বলে, হ্যাঁ। লান এটা শুনে বলে, ঠিক আছে, এখন থেকে তোমাকে আর বেশি কাজ করতে হবে না। জেনি বলে, তারপর আমি এই কাজটা ছাড়তে চাচ্ছি, কারণ বাচ্চার জন্য হলেও আমাকে এটা ছাড়তে হবে। লান বলে, ঠিক আছে, তাহলে আমি তোমাকে লম্বা দিনের ছুটি দিচ্ছি। যখন বেবি হয়ে যাবে তখন তুমি কোম্পানিতে জয়েন করো। জেনি বলে, না, বেবি হওয়ার পর আমি কোনো জব করতে চাই না, তখন আমি ওর দেখাশোনা করতে চাই। লান বলে, ঠিক আছে, আমি কাজ শেষে তোমার রিজাইন লেটারে সাইন করে দিচ্ছি। এটা শুনে জেনি তো ওখান থেকে চলে যায়। লানের তো অনেক রাগ হচ্ছিল। এদিকে বাইরে তো আমরা শাওকে দেখতে পাই, যেহেতু জেনির কাছে এসে ওর সাথে ঝামেলা শুরু করে দেয়। জেনি বলছিল, তুমি এখানে কিভাবে এসেছো? কিন্তু শাও তো এখানে ওর সাথে জোরাজুরি করে। শাও বলছিল, তুমি আমার বাচ্চার মা হতে চলেছো, প্লিজ আমাকে মাফ করে দাও, আমি তোমার সাথে এতদিন যা যা করেছি। জেনি বলে, তুমি সব কি বলছো, পাগল হয়ে গেছো নাকি? তখনই মিয়ান ওদেরকে বলে, তোমরা কাপাল বাইরে গিয়ে ঝগড়া করো, এখানে এইভাবে কোম্পানির মধ্যে এসব কি শুরু করেছো? চাও তো এখানে ওর একদিন আরো ভালোভাবে করছিল। যেটা দেখে জেনি বলে, তুমি যদি এখান থেকে না যাও এখনই, তাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। কিন্তু শাও তো তারপরও যায় না। যেটা দেখে জেনি ওখান থেকে চলে যায়। তখনই ওখানে লান আসে। ও তো দূরে বসে সবই দেখছিল। তখন মিয়ানোকে বলে, এটা হচ্ছে জেনির বয়ফ্রেন্ড, আর ওই হচ্ছে জেনির বাচ্চার বাবা। যেটা শুনে লান তো রাগ করে ওখান থেকে চলে যায়। অন্যদিকে শাওকে দেখি, শাও জেনিকে বলছিল, আমি তোমার উপরে দয়া দেখাচ্ছি, তারপরে তুমি কেন এটা গ্রহণ করছো না? তুমি তো এটাও জানো না যে তোমার বাচ্চার বাবাকে। আমি এখন তোমার বাচ্চার দায়িত্ব নিতে চাই, তোমার তো এতে খুশি হওয়ার কথা ছিল। এটা শুনে জেনি তো ওকে একটা থাপ্পড় মারে আর বলে, যদি তুমি আবারও আমাকে জ্বালাতে আসো না, তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না। তোমার সাথে ব্রেকআপ হয়ে গেছে আরো অনেক আগে। এগুলো বলে জেনি তো ওখান থেকে চলে যায়। রাতে দেখি জেনি তো কাজ করছিল, কিন্তু ও তো অনেক রেগেছিল লানের উপরে, কারণ লান ওকে দিয়ে ইচ্ছা করে বেশি বেশি কাজ করা ছিল। তখন ওর কাছে লান আসে, যাকে দেখে জেনি তো চিল্লায় আর বলে, আমি প্রেগনেন্ট হওয়ার পরও আপনি আমাকে দিয়ে এত কাজ কেন করাচ্ছেন? আবার রিজাইন লেটারও সাইন করে দিচ্ছেন না, শুধু অর্ডারই দিয়ে যাচ্ছেন। আমি সব কাজ সময় মতো করে দেওয়ার পরও আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। এগুলো শুনে লান তোকে সরি বলে। লান বলছিল, ঠিক আছে, আমি তোমার কাজগুলো করে দিচ্ছি। জেনি বলে, দরকার নেই। লান তখন ওর পাশে বসে, কিন্তু জেনি তো ওখান থেকে ওর কম্পিউটার পেন সবকিছু নিয়ে যায়, ওকে ইউজ করতে দেয় না। যেটা দেখে লান তো ওর পেন বের করে ওর কাজ করে দেয়। পরের দিন দেখি শাও তো আবারও জেনির কোম্পানিতে আসে। শাও বলছিল, আমি তোমার জন্য লাঞ্চ নিয়ে এসেছি। যতই হোক তুমি আমার বাচ্চার মা, আমার জন্য তো আমার অনেক চিন্তা হয়। এগুলো শুনে জেনি তো খুবই রাগ উঠে আরও ওখান থেকে চলে যাচ্ছিল। যেটা দেখে শাও তো ওর হাত ধরে ওর সাথে জোরাজুরি শুরু করে দেয় আর বলে, প্লিজ জেনি, আমাকে একটা চান্স দাও। তখনই ওখানে লান আসে আর শাওকে তো ওর থেকে দূরে সরিয়ে দেয় আর বলে, একে ভিতরে ঢুকার পারমিশন কে দিয়েছে? যেটা শুনে শাও বলে, মিস্টার লান, আমি জেনির বয়ফ্রেন্ড। জেনি এটা শুনে বলে, মিথ্যা কথা, ও আমার কোনো বয়ফ্রেন্ড না। এটা শুনে লান তো ওকে ওখান থেকে বের করে দেয় আর সিকিউরিটি গার্ডকে বলে, একে কখনোই ভিতরে ঢুকতে দিবে না। তো কিছুক্ষণ পর জেনি তো লানের কাছে আসে। লান বলছিল, তোমার চয়েস কতটা খারাপ, তুমি একে তোমার বয়ফ্রেন্ড বানিয়েছো। জেনি বলে, বস, এর সাথে আমার ব্রেকআপ হয়েছে প্রায় 5 বছর হয়েছে। চাও আমার কোনো বয়ফ্রেন্ড না, ও মিথ্যা বলছে। লান এটা শুনে বলে, তাহলে ও তোমার বাচ্চার বাবা না? জেনি বলে, না। এটা শুনে লান তো মনে মনে খুশি হয় আর বলে, তোমার বয়ফ্রেন্ড বিজনেস ট্রিপ থেকে এসেছে? জেনি বলে, না, কিন্তু খুব জলদি আসবে। এগুলো শুনে লানের তো মনটা আবারও খারাপ হয়ে যায়
আরও রাগ করে ওখান থেকে চলে যায়। এদিকে আমরা মিয়ানকে দেখি ও তো আবারও লানের মায়ের কাছে যায় আর বলে আন্টি চেনি তো বয়ফ্রেন্ড আছে আর ওই বাচ্চাটাও তো ওর বয়ফ্রেন্ডেরই। চেনি শুধু শুধু লানকে ফাঁসাচ্ছে। এটা শুনে আন্টি তো রেগে যায় জেনির উপরে আর বলে এটা যদি সত্যি হয় তাহলে আমি জেনিকে ছাড়বো না। এদিকে শিনকে দেখি ও জেনির সাথে আবারও দেখা করতে আসে। শিন তো এখানে চুপি চুপি জেনির কিছু ফটো তুলে নেয়। শিন বলছিল জেনি আমাকে তুই মাফ করে দিস, আমি এগুলো আমার বেবিকে বাঁচানোর জন্য করছি। আসলে শাওই ওকে ব্ল্যাকমেল করে এসব করাচ্ছে। এরপর শিন তো ওই ফটোগুলো নিয়ে শাওয়ের কাছে আসে, কিন্তু শাও তো এগুলো দেখে খুবই রেগে যায়। শাও বলছিল এখানে তো জেনি কাপড় পরাই, এগুলো দিয়ে এখন আমি কি করব? আসলে তুমি কোনো কাজেরই না। এখানে তো শাও ওর উপরে অনেক চিল্লাই। তখন মিয়ানোকে বলে কাজ না হলে তুমি 1 টাকাও পাবে না। যেটা শুনে লান্ত আবারও জেনির কাছে যায় আর সবার সামনে ওকে বিয়ের জন্য প্রপোজ করে। চাও বলছিল প্লিজ আমাকে আর একটা চান্স দাও, আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন ওখানে লানু আসে, যাকে দেখে মিয়ান বলছিল দুইজনকে কত সুন্দর মানিয়েছে না, কত সুন্দর একটা কাপাল। জেনি তুমি আরেকবার ওকে চান্স দিয়ে দাও। জেনি বলে দেখো এসব নাটক বন্ধ করো, আমি জানি না তুমি এগুলো কার কথাই করছো। 5 বছর আগে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে আর এই বাচ্চা তোমার না। শাও বলে ঠিক আছে, তাহলে বলো এই বাচ্চার বাবাকে। যেটা শুনে জেনি তো লানের দিকে তাকায়। লান তখন ওখানে আসে। ওর তো মনে পড়ে যায় যে জেনির বাসায় শাওয়ের তো একটা ফটো ছিল না, ওখানে তো শুধু লানেরই ফটো ছিল। লান তখন সিকিউরিটি গার্ডদের বলে শাওকে ওখান থেকে বের করে দিতে। এটা শুনে ওরা তো ওকে ওখান থেকে বের করে দেয়। এখানে তো মিয়ানের প্ল্যান আবারও কাজ করে না। তো লিফটের মধ্যে দেখি যেখানে লান মনে মনে বলছিল ওই দিন রাতে যে মেয়েটা আমার সাথে ছিল ওর গলায় তো একটা তিল ছিল, ঠিক সেম তিল জেনিরও আছে। তাহলে কি ও আমাকে মিথ্যা বলেছে এতদিন? সবকিছু তো আমাকে খুঁজে বের করতেই হবে। তখন লান জেনিকে বলে তুমি তো নেক্সট মান্থে কোম্পানি ছেড়ে চলে যাচ্ছ তাই না? এর আগে আমি তোমার বয়ফ্রেন্ডের সাথে একবার দেখা করতে চাই। জেনি বলে কেন বস? তাছাড়া ওর সাথে কথা বললে আপনার ভালো লাগবে না? ও খুবই বোরিং একটা পার্সন, সারাদিন নিজের কাজ নিয়ে পড়ে থাকে। ক্লান্ত এটা শুনে ওর অনেক কলেজে আসে আর বলে তাহলে ওর সাথে কেন সম্পর্কে আছো? তুমি কি আমাকে মিথ্যা বলছো? তোমার কি সত্যি বয়ফ্রেন্ড আছে? এগুলো বলে লান্ত জেনিকে কিস করতে যায়, কিন্তু তখনই জেনি ওকে ধাক্কা মারে ওখান থেকে চলে যায়। এদিকে শিনকে দেখি ওর তো পেটে অনেক ব্যথা করছিল, যেটা দেখে ও শাওকে বলছিল ওকে হসপিটাল নিয়ে যেতে, কিন্তু শাও তো এখানে ওকে জোর করে একটা ওষুধ খাইয়ে দেয় আর বলে এখন তোমার এমনি এমনি অ্যাবর্শন হয়ে যাবে, আর তাছাড়া আজকে থেকে তোমার সাথে আমার ব্রেকআপ। এটা শুনে শিন বলে তুমি এসব কি বলছো? তোমার জন্য আমি আমার বাচ্চাকেও হারালাম, তারপর তুমি আমার সাথে ব্রেকআপ করছো? এগুলো তুমি ঠিক করছো না। কিন্তু শাহ তো ওর কোনো কথা শুনে না আর বলে তুমি এখন আমার কাজেরই না। এগুলো বলে শাহ তো ওখান থেকে চলে যায়। শিনের তো এখানে অনেক খারাপ লাগে। এরপর দেখি শিন আবারও জেনির কাছে আসে। জেনি তখন বলছিল তোর বয়ফ্রেন্ড শাও না? শিন বলে হ্যাঁ সরি, আসলে তোর ব্রেকআপ হওয়ার পর আমি ওর কোম্পানিতে জব নিয়েছিলাম আর তখনই ধীরে ধীরে আমি ওর প্রেমে পড়ে গেছি। জেনি তখন ওই ফটোর কথা ওকে জিজ্ঞাসা করে। ও বলছিল ওগুলো তুই করেছিস না? যেটা শুনে শিন বলে হ্যাঁ আসলে শাওই আমাকে ওগুলো করিয়েছে। শাও বলছিল তাহলে ও আমার বেবিকে বাঁচতে দিবে, কিন্তু না, সবকিছু শেষ করে দিয়েছে। প্লিজ আমাকে মাফ করে দেয়। এগুলো শুনে জেনি বলে ঠিক আছে, এখন তুই তোর লাইফটাকে নতুন ভাবে শুরু কর। শিন বলে কিন্তু কিভাবে? আমার কাছে থাকার মতো তো এখন একটা জায়গাও নেই আর শাও আমার থেকে সব টাকা নিয়ে নিয়েছে। এটা শুনে জেনি তো ওকে হেল্প করার কথা বলে। এরপর দেখি জেনি তো লানের কাছে আসে আর বলে আমি এখনই জব থেকে রিজাইন করতে চাই না, কারণ আমি আমার ফ্রেন্ডকে একটু হেল্প করতে চাই। লান বলে কেন? তোমার তো বয়ফ্রেন্ড আছে, তাহলে তোমার এখনো কাজ করার কেন দরকার? এটা শুনে জেনি বলে আসলে আমার বয়ফ্রেন্ড খুবই ছোট একটা জব করে আর ওর স্যালারি অনেক কম পায়, তাই আমি ওকে টাকা দিয়ে একটু হেল্প করি। এটা শুনে লান বলে ঠিক আছে, কিন্তু একটা কথা, তুমি আমার বাসায় গিয়ে কিছু মাস থাকতে পারবে? আসলে আমার মায়ের আমাদের উপরে সন্দেহ হচ্ছে। এটা শুনে জেনি বলে আপনার মা তো আমাকে এমনিতেই পছন্দ করে না, উনি তো বাচ্চার জন্য শুধু আমাকে মেনে নিয়েছে আর আমার বয়ফ্রেন্ডও পারমিশন দিবে না। যেটা শুনে লান্ত আর কিছু বলতে পারে না। এরপর দেখি ওরা তো একটা ডিনার পার্টিতে যায়, যেখানে জেনি যখন ড্রিঙ্ক করার সময় আসতো ও তো চুপি চুপি ওই ড্রিঙ্কটা লানের দিকে ছুরি মারতো যাতে ওর খাওয়া না লাগতো। লানু তো এখানে ওকে কিছুই বলছিল না,
কিছুক্ষণ পর জেনি তো পার্টি শেষে লানকে সরি বলে। ওর কোটটা নোংরা করার জন্য জেনি তো এখানে ওকে ক্লিন করে দিচ্ছিল। তখনই লান ওকে কিস করে, যেটা দেখে জেনিও তো আর নিজেকে সামলাতে পারে না, আর লানকে কিস করতে থাকে। কিন্তু হঠাৎই জেনি ওখান থেকে চলে যায়। এদিকে মিয়ানকে দেখি ও তো আবারও লানের মায়ের কাছে আসে আর ওনাকে জেনি আর শাহের ফটো দেখিয়ে বলে, আন্টি আপনাকে আমি কতবার বলেছি যে ওই বাচ্চা লানের না, তারপরও আপনি কোনো অ্যাকশন এখনো নিচ্ছেন না। এটা শুনে আন্টি বলে, আমি লানকে অনেকবার বলেছি কিন্তু ও তো আমার কথা বিশ্বাসই করছে না, এখন আমাকে কিছু একটা করতে হবে। এইদিকে জেনিকে তো আমরা সিনের সাথে দেখি। তখন লানের মায়ের কিছু বডিগার্ড এসে জেনিকে ওখান থেকে জোর করে নিয়ে ওর বেবির ডিএনএ টেস্ট করাতে যায়। তো কিছুক্ষণ পর লান ওখানে আসলে সিন তোকে সবকিছু বলে, যেটা শুনে ওরা দুইটাই তো জলদি হসপিটালে আসে। লান একটা ডক্টরকে জিজ্ঞাসা করছিল জেনি কোথায়। ডক্টর বলে উনি তো এখন বিশ্রাম করছে। আর উনি তো ওখানে লানকে জেনে ডিএনএ রিপোর্ট দেখায়। লান তো ডিএনএ রিপোর্ট দেখে একদমই অবাক হয়ে যায়। লান বলছিল তার মানে সত্যি সত্যি জেনির বাচ্চার বাবা আমি। এইদিকে শিন তো জেনিকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, যেটা দেখে লানুকে আটকায় আর বলে, জেনি আমার তোমার সাথে কিছু কথা আছে। এটা শুনে শিন তো ওখান থেকে বাইরে আসে। লান বলছিল, তুমি আমার থেকে এত বড় কথা কেন লুকিয়েছো? জেনি বলে, কারণ আমি ভয় পেয়ে গেছিলাম আপনি যদি আমাকে ভুল বুঝেন যে আমি আপনাকে ফাঁসানোর জন্য ওই দিন লাভ মেডিসিন দিয়েছি। লান এটা শুনে বলে, আমি জানি ওই দিন মিয়ানি এগুলো আমার সাথে করেছে, তো তোমার এখানে কোনো দোষ নেই। এখানে তো ও জেনিকে কিস করে। তো জেনি ওকে থামিয়ে দেয় আর বলে, আপনি এই বাচ্চা চান? লান বলে, তুমি পাগল নাকি? আমি বাচ্চা আর বাচ্চার মা দুজনকেই চাই। এরপর এদের রোমান্স তো আবারও শুরু হয়ে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখিলাম তো ওর মাকে ফোন দিয়ে বলছিল, মম তুমি এভাবে জেনিকে কেন কিডন্যাপ করে নিয়ে গেছো? জানো ও কত ভয় পেয়ে গেছিল। দেখো আমরা কোনো গুন্ডা বা মাফিয়া না। এটা শুনে ওর মা বলে, ঠিক আছে আমি জেনির জন্য খাবার রান্না করব, তুমি ওকে আমার কাছে নিয়ে এসো, আমি ওর কাছে তখন মাপ চাইবো এর জন্য। এটা শুনে লান তো হাসে। এরপর দেখি লান জেনিকে বলছিল, তুমি আমার সাথে আমার মায়ের বাসায় যাবে, মম অমন ব্যবহারের জন্য তোমার কাছে মাপ চাইবে, আর উনি তোমাকে খাবার রান্না করে খাওয়াতে চায়। আমার মম কিন্তু খুবই ভালো একটা মানুষ, তুমি একবার কথা বললেই বুঝতে পারবে। জেনি বলে, ঠিক আছে আমি যাব। দূর থেকে এগুলো তো মিয়ানের দেখে অনেক জেলাস হচ্ছিল। আর ও আবারও ওর মায়ের কাছে আসে আর বলে, আন্টি ওই রাতে আরো কিছু বলতে যাবে, কিন্তু ওর মা ওকে থামিয়ে দেয় আর বলে, মিথ্যা কথা বন্ধ করো, ওই রাতে আমার ছেলে তোমার সাথেই ছিল না, ও তো জেনির সাথে ছিল, তাই একদমই আমাকে আর মিথ্যা বলবে না। তোমাকে শুধু আমি মাফ করছি কারণ তোমার মা আমার অনেক ভালো ফ্রেন্ড, তাই এখনই এখান থেকে চলে যাও আর কখনোই তুমি আমার ছেলে আর ছেলের বউয়ের মাঝে আসবে না, তাহলে কিন্তু আমি তোমাকে ছাড়বো না। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি জেনি তো ওর মায়ের সাথে দেখা করতে ওনার বাসায় আসে। এখানে উনি তো জেনিকে বলছিল, আমি তোমার সাথে আগে যা যা করেছি প্লিজ আমাকে মাফ করে দিও। জেনি তো এটা শুনে ওনাকে মাফ করে দেয়। ওর মা তো এখানে লানের থেকে জেনির বেশি কেয়ার করছিল, যেটা দেখে লান বলছিল, তুমি তো জেনিকে পেয়ে আমাকে ভুলেই গেছো যে তোমার একটা ছেলেও আছে। তো এখানে ওনারা তিনজন মিলে তো অনেক এনজয় করে। রাতে দেখি কোম্পানির কাজ শেষ করে সবাই যখন চলে যায়, তখন লান তো চুপি চুপি ওকে এসে জড়িয়ে ধরে আর বলে, কি করছো তুমি? জেনি বলে, কাজ করছি। লান এটা শুনে বলে, কাজ তো শেষ, এখন তুমি আমার সাথে বাসায় চলো, আমি নিজে তোমাকে আজ রান্না করে খাওয়াবো। এরপর বাসায় এসে তো লান ওর জন্য অনেকগুলো খাবার রান্না করে আর ওগুলো তো ওরা দুইজনে মজা করে খাচ্ছিল। এভাবেই ওদের দিন ভালোভাবেই চলছিল। অন্যদিকে শাওকে দেখি ও তো এখন রাস্তার ভিখারি হয়ে যায়। তখন ওখান থেকে শিন যাচ্ছিল, যাকে দেখি শাও তোর কাছে মাপ চাচ্ছিল আর বলছিল, আবারও আমাদের সম্পর্কটা ঠিক করে নাও। কিন্তু শিন তো ওকে ধাক্কা মেরে ওখান থেকে চলে যায়। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি মিয়ান তো ওর মাকে নিয়ে লানের কাছে আসে। এখানে ওর মা লানকে বলছিল, তুমি আমার মেয়ের সাথে ওই দিন রাতে ছিলে, তাহলে এখন তোমাকে ওর রেসপন্সিবিলিটি নিতেই হবে। এটা শুনে লান বলে, আন্টি ওই রাতে আমার সাথে মিয়ান ছিল না, আমি আপনাকে প্রুফও দেখাতে পারি। কিন্তু উনি তো ওর কোনো কথা বিশ্বাস করে না আর ওর উপরে চিল্লাচিল্লি শুরু করে। তখনই ওখানে লানেরও মা আসে। উনি বলছিল, তোর এত বড় সাহস, তুই আমার ছেলের উপরে চিল্লাচিল্লি করছিস। উনি তো উল্টো এখানে মিয়ানের মাকেই কথা শোনায় আর বলে, ওই দিন তোর মেয়ে আমার ছেলেকে ফাঁসানোর ট্রাই করছিল, কিন্তু ওর ভাগ্য ভালো যে ও জেনির মতো একটা মেয়েকে কাছে পেয়েছিল। উনি তো এখানে জেনির অনেক প্রশংসা করে। তখনই ওখানে শাও আসে আর মিয়ানের কাছে টাকা চাইতে থাকে।
এইখানে তো সবাই জেনে যায় যে মিয়ানি টাকা দিয়ে শাওকে জেনির সাথে ঝামেলা করার জন্য এখানে পাঠিয়েছিল। তো এটা দেখে ওদের তো এখানে সবাই মজা উড়ায়, যেটা দেখে ওর মা আর মিয়া তো তাড়াতাড়ি ওখান থেকে পালিয়ে যায় আর বাইরে এনে শাওকে ইচ্ছা মতো মারে। তো লাস্ট সিনে দেখি শিন তো ওর লাইফে ভালো একটা ছেলে পেয়ে যায়। অন্যদিকে জেনি আর লানের তো বিয়ে হয় আর এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।